প্রথমে হচ্ছে ম্যাট্রিক্সটা পড়াই। ম্যাট্রিক্সটা কি তোমাদের হচ্ছে বেশিরভাগ ম্যাথগুলা মানে বই থেকেই করতে হবে, জাস্ট একটু বাইরে থেকে একটু ঘুরাই ফিরে অঙ্কগুলো যদি আসতে পারে সেই টাইপের ম্যাথগুলো একটু আমি তোমাদের একটু দেখাই, মানে তোমরা একটু পরিচিত হও। আচ্ছা, ফার্স্টলি একটা ম্যাথ দেখো, সেটা হচ্ছে এ একটি n/n বর্গ ম্যাট্রিক্স। তো এর ডিটারমিনেন্ট হচ্ছে 2। তো বের করতে হবে হচ্ছে 2a ইনভার্স। ঠিক আছে, তো পারলে করতে থাকো, আর যারা পারবে না তো একটু অ্যান্সারটা মানে রেজাল্ট দেখো কিভাবে হয়। আচ্ছা, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। আর যে কোনো বর্গ ম্যাট্রিক্স গুলা মানে এখানে যেহেতু n/n আছে, তো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যেটা কিভাবে ভাবতে হয়। তো মনে করা হচ্ছে এটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই। তাহলে এইখানে হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, ধরে নেই এটা এ। তো এটাকে মনে করো যে আমি 2 দিয়ে গুণ দিলে এর প্রত্যেকটা উপাদানের সাথে 2 গুণ হবে। বাট এইটার যদি আমি ডিটারমিনেন্ট নেই, ঠিক আছে, 2a 2b 2c 2d 2e 2f, তাহলে দেখো যে 2a ডিটারমিনেন্ট হয়। আচ্ছা, এখানে হচ্ছে নির্ণায়কের কতগুলো নিয়ম আছে, যে হচ্ছে আমি সারি বা কলাম বরাবর আমি হচ্ছে কমন নিতে পারবো। তো এইখানে আছে 3টা সারি অথবা 3টা কলাম, যেটা ধরো, তাহলে 3 বার 2টাকে কমন নিলে এখানে 2 কিউব হচ্ছে। বাকি যেটা হয় এ বি সি ডি ই এফ জি, এইটাতে যে ম্যাট্রিক্সটা হবে, সরি ডিটারমিনেন্টটা হবে, সেইটার জন্য 2 কিউব, আর এইটা হচ্ছে ডিটারমিনেন্ট এ। তাহলে বুঝতে পারতেছো? তো এইখানে হচ্ছে এর ভ্যালুটা জানা থাকলে বসাই দিও, তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা 2a ইনভার্স, এটা ডিটারমিনেন্ট হবে i ডিভাইডেড টোয়াইস এ। তাহলে দেখো i এর ডিটারমিনেন্ট হচ্ছে 1, আর 2a অবশ্যই হবে হচ্ছে, এইখানে দেখো কি হচ্ছে, যখন 3/3 ম্যাট্রিক্স তখন কিউ হচ্ছে না, তারপর হচ্ছে একটা এ। তার মানে এখানে হচ্ছে যেহেতু n/n ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে 2n ইন্টু হচ্ছে এ। তাহলে অ্যান্সারটা আসবে 2n ইন্টু 2। তাহলে কি বুঝতে পারছো? তাহলে আমার হচ্ছে উত্তরটা হচ্ছে শুধুমাত্র এতটুকু। আর এটা তোমাদের বোঝার সুবিধার্থে একটা এক্সাম্পল দিয়ে দিছি। দেখো এখানে একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশন দ্বারা এ এইসবকে ম্যাট্রিক্স বোঝায়, একটা বর্গ ম্যাট্রিক্স। তো এটার ইনভার্সটা বের করতে হবে, এ ইনভার্স ইজ ইকুয়ালস টু হোয়াট। তো বামে সবগুলা ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এটাকে সলভ করার প্রসেসটা হচ্ছে, ফার্স্টলি আমি হচ্ছে এ এ এইভাবে লিখবো, এ ইন্টু এ, তারপর 3a প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। তারপরে আমি হচ্ছে যেহেতু ইনভার্সের সন্ধান করতেছি, তাহলে ইনভার্সটা উভয় পক্ষে গুণ দিয়ে দিব। তাহলে তোমরা হচ্ছে ওই যে ম্যাট্রিক্সের কতগুলা প্রপার্টিজ আছে না, যে হচ্ছে এ এ ইনভার্স বা এ ইনভার্স এ ইকুয়ালস টু হচ্ছে আই, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে গুণের অভেদক যেটা।
আর হচ্ছে আহ, আচ্ছা, এইসব বই থেকে দেখে নিও যে এরকম সলভ করতে লাগে প্রয়োজন হবে। তো দেখো এখানে কি হচ্ছে, এ ইনভার্স, এটা হচ্ছে আই -3, এটা হচ্ছে একটা আই প্লাস 6 এ ইনভার্স ইকুয়ালস টু 0। তাহলে দেখো কোনো ম্যাট্রিক্সকে যদি তার আইডেন্টিটি দ্বারা গুণ দেওয়া হয় তাহলে সেটাই হয়, মানে এটা তো গুণনের অভেদক। কিন্তু এটা কিন্তু 3 হবে না, কারণ এটা হচ্ছে একটা 3, মানে এটা কোনো ম্যাট্রিক্স না, বাট এটা একটা ম্যাট্রিক্স, এটা কখনোই 3 হবে না। তাহলে 6 এ ইনভার্স। ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আসি, সেটা হচ্ছে দরকার হচ্ছে 6 এ ইনভার্স। তাহলে এটা হচ্ছে রেজাল্ট। আচ্ছা, কোশ্চেনটা বুঝো, সেটা হচ্ছে এটা একটা 3 বাই 3 ম্যাট্রিক্স, এটাও একটা 3 বাই 3 ম্যাট্রিক্স, তাহলে গুণনের ফলে আরেকটা 3 বাই 3 ম্যাট্রিক্স আসবে। তো আমাকে বলছে যে এই এই ম্যাট্রিক্সের গুণ থেকে এইটা বের করে দাও, এটা কি? ঠিক আছে, কোশ্চেনটা এরকম। আচ্ছা, তার আগে একটা কোশ্চেন করি তোমাদের, যে হচ্ছে একটা ম্যাট্রিক্স আসলে কি মিন করে, কেউ যদি বলতে পারো। একটা ম্যাট্রিক্স আসলে ইন্ডিভিজুয়ালি কিছুই মিন করে না, এটা হচ্ছে জাস্ট এক জাতীয় কতগুলা মানে ডাটার সমন্বয়, সেটাকে আমি রো কলাম বরাবর সাজায় নিব। এটা আসলে মানে সিঙ্গলি আসলে কিছুই মিন করে না, কিন্তু এইটাকে একটা ইকুয়েশনে রিপ্রেজেন্ট করা যায়, বুঝছো? যেমন হচ্ছে তোমরা হয়তো এরকম দেখে দেখে থাকছো যে হচ্ছে a1x প্লাস হচ্ছে b1y প্লাস c1z = d1। তো এরকম তিনটা ইকুয়েশন লিখলে এটা যদি আমি সলভ করে নেই তাহলে কিন্তু আমি হচ্ছে এক্স ওয়াই জেড যে চলক, ঠিক আছে, সেগুলোর মান বের করতে পারবো। কিন্তু ম্যাট্রিক্সের সাহায্যে একটু সহজে করা যায়। তো ম্যাট্রিক্সে এটাকে কিভাবে লিখে দেখো, ম্যাট্রিক্সে মানে এটাই ডেফিনেশন, যে এটাকে আমি এখন a1 b1 c1 লিখবো, a2 b2 c2 লিখবো, আর চলকগুলোকে এক্স ওয়াই জেড দ্বারা রিপ্রেজেন্ট করবো, করলে এই পাশে আমার ধ্রুবকগুলো আসবে। তাহলে দেখো একটা ম্যাট্রিক্স আসলে ইন্ডিভিজুয়ালি কিছুই মিন করতো না, বাট এটাকে আমি এখন তিনটা সমীকরণের মানে অল্টারনেটিভ হিসেবে দেখো তিনটা ম্যাট্রিক্স আকারে লিখতে পারছি। তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের সিগনিফিকেন্স। তো এখন তোমরা তাহলে এটা বুঝো যে হচ্ছে এইখানে হচ্ছে এইটা আর এটা গুণ করা হয়েছে, এই কোশ্চেনটা বুঝো, এটা এটা গুণ করে এটা পাওয়া হয়েছে। তো এখান থেকে আসলে দেখতে হবে যে শুধুমাত্র এখানে 2 নাম্বার রো 1 নাম্বার কলামের যে উপাদান সেটার মান দেওয়া আছে। তো এটাও একটা ম্যাট্রিক্সের কথা, যে সেটা হচ্ছে আমরা সবসময় গুণনের সময় প্রথম ম্যাট্রিক্সের রোকে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দ্বারা গুণ দিব। তার মানে এইখানে দিশে যে ভুক্তিটা বা উপাদান, সেটার অবস্থান হচ্ছে 2 নাম্বার রো 1 নাম্বার কলাম। তাহলে আমরা খুঁজবো হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো, প্রথম ম্যাট্রিক্সের রো হচ্ছে এইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হচ্ছে পাঁচটা এইটা। তাহলে আমরা গুণ করে পাবো হচ্ছে a² - 3a - 32 = হচ্ছে 8। তাহলে a² - 3a - 40 = 0।
তাহলে এটা হচ্ছে এর সম্ভাব্য মানসমূহ। আচ্ছা, এখন একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে তোমরা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের কথা শুনছো। তো হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা হতে হলে দুইটা শর্ত, একটা হচ্ছে তার ডিটারমিনেন্টটা 0 হওয়া যাবে না, আর একটা হচ্ছে সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো কোশ্চেনটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স হইতে হলে কেন বর্গ ম্যাট্রিক্স হতে হবে? কারো কাছে কি অ্যান্সার আছে বা কেউ ভাবছিলে? ডিটারমিনেন্টের মান বের করবে, বাট ডিটারমিনেন্টের মান তো বর্গ হতে হবে তা না, আমরা তো এমনি এমনি একটা ডিটারমিনেন্টের মানও বের করতে পারবো, বাট বর্গ ম্যাট্রিক্স কেন হতে হবে? কোশ্চেনটা এরকম না। ঠিক আছে, ইনভার্স বের করতে হয়, ওইটা তো একটা মানে পদ্ধতি জাস্ট। তো আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে তোমরা এটা তো জানো যে এ ইন্টু বি ম্যাট্রিক্স আর বি ইন্টু এ ম্যাট্রিক্স এই দুইটা সমান হয় না, কিন্তু এক ক্ষেত্রে সমান হয়, বুঝছো? মনে করো যে এর সাথে আই গুণ দিলাম, এই দুটো সমান হয়। বুঝতে পারছো এই দুটো সমান হলে কি হবে? মানে হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স সমান হবে। দেখো আমরা ম্যাট্রিক্স গুণ করতে গেলে প্রথম ম্যাট্রিক্সের মনে করো যে এটা কি এরকম আছে যে 2/3, 3/2, এই অবস্থা হলে গুণ দেওয়া সম্ভব, তাই তো? আচ্ছা, এটা না দিয়ে এই এক্সাম্পলটা দিই। মনে করো যে হচ্ছে 3 × 1 দিই এটা। দেখো এই অবস্থায় কিন্তু এইটা গুণ করা সম্ভব, বাট আমি এই ম্যাট্রিক্সের দ্বারা মানে এই দুইটা ম্যাট্রিক্স এই ক্রমে গুণ দেওয়া সম্ভব, কিন্তু এই ক্রমে গুণ দেওয়া সম্ভব না, তাই না? কারণ কি আমরা প্রথম ম্যাট্রিক্সের রো কে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দ্বারা গুণ করি, যার কারণে এটা হয় না। কিন্তু এইখানে একটা ক্ষেত্রে সম্ভব, কারণ হচ্ছে এইখানে মিন করে যে এই ম্যাট্রিক্সেরও রো কলাম যা, এই ম্যাট্রিক্সেরও রো কলাম তাই, তাই তো? আর যেহেতু অল্টারনেটিভ করা সম্ভব হচ্ছে, মানে দুইটা ম্যাট্রিক্সের রো কলাম সেম, ঠিক আছে, তার মানে এরা হচ্ছে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এ ইনভার্স ইকুয়ালস টু আই, এইটা যদি লিখি তাহলে চিন্তা করো এইটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে এইখানে দুইটা সেম ম্যাট্রিক্স বুঝাচ্ছে, তার মানে কি এখানে একটা বর্গ ম্যাট্রিক্স দুইটাকেই হতে হবে। মানে বিষয়টা হচ্ছে যে এইখানে হচ্ছে আমরা দেখো এইটা শুধু এই ক্ষেত্রে লিখতে পারি, এটা প্রুফ আছে। তার মানে হচ্ছে এইখানে যে ম্যাট্রিক্সটা হইলো তাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হয়েছে, না হলে এটা সম্ভব না। আমি যদি উল্টা পাল্টা ক্রমে নিতাম তাহলে কিন্তু উল্টা পাল্টা ভাবে গুণ করা যেত না, ঠিক আছে? তাদের একটা ফিক্স দুইটার ক্রম যদি সমান হয় অর্ডার, তখনই সম্ভব, মানে এখানে একটা বর্গ ম্যাট্রিক্স। তো সেই ম্যাট্রিক্সটা দেখো, সেই ম্যাট্রিক্স মানে কি আই মানে আইডেন্টিটি, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে হচ্ছে এইখানে যে আমি এ আর এ ইনভার্স নিছি, তাই না? তাহলে হচ্ছে এই দুইটাকে অর্ডার যদি সেম না হয়, মানে দুইটা যদি মানে বর্গ না হয়, তাহলে এটা নির্ণয় করা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে মানে দুটো হচ্ছে এখানে স্কোয়ার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হচ্ছে ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে, সেটার অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন গুলা কিরকম? এই অ্যাপ্লিকেশন টাইপের ম্যাথ তোমাদের বইয়ে কম আছে, তো আমি আসলে বুঝাই যে কিরকম হইতে পারে। তো ধরে নাও যে হচ্ছে আমি ওই যে কাগজ বিক্রি মানে ইয়া করে না, যে ভার্গে করে কাগজ বিক্রি করে, ওদের কাছে কাগজ আর হচ্ছে প্লাস্টিক বিক্রি করব। তো কাগজ আমি বিক্রি করলাম তাদের কাছে 6 টাকা পার কেজি দরে, আর প্লাস্টিকটা বিক্রি করলাম 8 টাকা পার কেজি দরে, ঠিক আছে? তো আমার এই দুইটা মিলে আমি মোট বিক্রি করছি হচ্ছে 40 কেজি, আর আমি আর্ন করছি হচ্ছে 250 টাকা। তো তোমরা এটা লিখে নাও, আমি খালি ইয়া করতেছি, মানে বুঝাই দিচ্ছি আসলে কি ঘটনা ঘটতেছে। তো এখন হচ্ছে কাগজ আর প্লাস্টিকের পরিমাণটা বের করতে বলতেছে, মানে হচ্ছে কোনটা কি পরিমাণ আমি এখানে হচ্ছে বিক্রি করছি। তাহলে এই বিষয়টা তোমরা তো মানে এমনিতে লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে সলভ করা যায়। মনে করো যে কাগজ নিচ্ছি আমি হচ্ছে এক্স পরিমাণ, তাহলে প্লাস্টিকটা হবে 40 - x, তাহলে 6x + 40 - x × 8
ইকুয়ালস টু হচ্ছে 250। এখান থেকে কিন্তু সলভ করা অনেক সোজা, বাট হচ্ছে এটা পরীক্ষায় বলছে যে তোমাকে হচ্ছে ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে সলভ করবে। আচ্ছা, ম্যাট্রিক্স আসলে আমরা যে লিখি কতগুলা ডাটাগুলাকে যে আমি এর মধ্যে নিলাম, ঠিক আছে, এইগুলা সবগুলাই এক জাতীয় হতে হবে, ঠিক আছে, এক জাতীয় হতে হবে। তাহলে বুঝতে তো পারতেছো যে এখানে আমার দুইটা ইনফো আছে, একটা হচ্ছে দর, ঠিক আছে, এই যে দরটা আছে এটা এক জাতীয় দুইটা ইনফো, আর এখানে যে আমি পরিমাণটা লিখছি এইটা কিন্তু আরেক জাতীয় ইনফো। তাহলে এই দুইটা ইনফো দিয়ে আমি দুইটা আলাদা ম্যাট্রিক্স গঠন করতে পারবো। তো বিষয়টা হচ্ছে, তাহলে আমি কি করব, এইভাবে লিখি 6 আর 8 একটা ম্যাট্রিক্স, আর হচ্ছে এক্স আর হচ্ছে 40 - x একটা ম্যাট্রিক্স। এখন দেখো দুইটা ম্যাট্রিক্স হয়েছে, এটা হচ্ছে দর নিয়ে গঠিত ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে পরিমাণ নিয়ে। তাহলে তোমাদের এখন প্রশ্ন হচ্ছে, আমি এই যে দুটা ম্যাট্রিক্স বের করলাম এইটাকে এখন আমি কিভাবে গুণ করব, বা কেন আমি এইভাবে লিখলাম, এইটাকে তো আমি কলাম বরাবর লিখতে পারতাম, বা এটাকে আমি সারি বরাবর লিখতে পারতাম। তো কোশ্চেনটা এরকম হতেই পারে। তো এটা কিভাবে বুঝবা, সেটা হচ্ছে তোমাকে আলটিমেটলি এরকম একটা ইকুয়েশন আসতে হবে। আর সর্বোপরি হচ্ছে তোমার হচ্ছে ডানে যে ম্যাট্রিক্সটা আসবে সেটার হচ্ছে একটাই মান, সেটা হচ্ছে 250। তাহলে 250 যে হচ্ছে ম্যাট্রিক্সটা হবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা 1/1 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে তুমি দেখো এইটাকে যদি আমি উল্টা পাল্টা করতাম, দেখো এখানে হচ্ছে এখন 1/2 আছে, আর এখানে 2/1 আছে, ঠিক আছে, এদেরকে যদি আমি উল্টা পাল্টা ভাবে গুণ করতাম তাহলে সম্ভব হইতো না, তাই তো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হচ্ছে রো কলাম গুণ করি, ঠিক আছে, তাহলে একটা রো আর একটা হচ্ছে কলাম যদি দাঁড় করায় তাহলে গুণটা সম্ভব হবে, তখন 1/1 ম্যাট্রিক্স হবে, এটা তো বোঝাই যাচ্ছে। আর হচ্ছে এইখানে প্রথমে আমি যে উপাদানটা লিখছি সেটা হচ্ছে 6, তাই না, এই যে 6, তো এইটার সাথে সামঞ্জস্য রেখে এখানে এক্স আছে, এই জন্য এটাকে প্রথমে লিখছি। না হলে আমরা হচ্ছে প্রথমে যে উপাদানটা লিখবো, মানে এখানে তো একটাই উপাদান, সেইটাকে গুণ করবো হচ্ছে আমি হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো দ্বারা প্রথম ম্যাট্রিক্সের কলাম। তো গুণ করতে লাগে যদি আমি এটার সাথে গুণ করে ফেলতাম, যদি অল্টারনেট করতাম তাহলে ঝামেলা হইতো। তাহলে তোমরা একটু সতর্ক থাকবা যে ফার্স্ট টাইম যদি 6 8 এইভাবে নেই তাহলে এই পাশে এই অর্ডারটাও যেন সেম থাকে। তাহলে এখন হচ্ছে 6x প্লাস হচ্ছে 840 - x গুণ করে 250 আসলো। তাহলে এটা যদি সলভ করি তাহলে আসবে হচ্ছে 6x, তাহলে আসবে হচ্ছে twice x, তাহলে হচ্ছে আমার হচ্ছে কাগজ বিক্রি হয়েছে 35 কেজি, আর এটা বিক্রি হয়েছে 40 - 35। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা একটা কোশ্চেন। তো এই ম্যাট্রিক্সটা ফাইন্ড করতে বলছে, আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে 3/3, তাহলে এটা হচ্ছে 3/1, তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে 1/3 হতে হবে। তাহলে আমরা হচ্ছে ম্যাট্রিক্সটা ধরে নিব 1/3 টাইপের একটা ম্যাট্রিক্স হতে পারে এরকম, ঠিক আছে। তাহলে হচ্ছে এটাকে হচ্ছে 2 - 1 6, এটা দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 6 12 6 -3 6 -3 18 36 18। তাহলে এটা গুণ করলে আসবে হচ্ছে প্রথম যে উপাদান সেটা হচ্ছে প্রথম রো প্রথম কলামে 2a, তারপর একটা -a, তারপর হচ্ছে 6a, তারপর হচ্ছে টোয়াইস b, -b,
6b twice c minus c 6c। এইটাই হচ্ছে এইটা। তাহলে দেখো দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় এবং হচ্ছে তাদের উপাদানগুলো মানে মানে দুইটা ম্যাট্রিক্স সমান বলতে তাদের উপাদানের সংখ্যা সমান, মানে তাদের অর্ডার সমান এবং উপাদানের সংখ্যা সমান। এই ক্ষেত্রে যদি দুটা ম্যাট্রিক্স সমান হয়, মানে ম্যাট্রিক্সে যদি সমতা হয়, তাহলে আমরা অবস্থান অনুসারে তাদেরকে ইকুয়াল লিখতে পারবো। যেমন হচ্ছে এখানে প্রথম রো প্রথম কলামে যে উপাদানটা আছে এখানেও সেটা যেটা আছে তারা সমান হবে। তার মানে এই দৃষ্টিকোণ থেকে 2a is equals to 6 অতএব a equals to 3। আবার 2b সমান কত লেখা যাবে? 12। 2b সমান 12, b সমান 6 আর 2c সমান হচ্ছে 6 অতএব c সমান হচ্ছে 3। তাহলে abc এর ভ্যালু চলে আসছে। তাহলে আমার হচ্ছে ম্যাট্রিক্স abc যেটা নিছি সেটা হচ্ছে 3 6 3। আচ্ছা, ম্যাট্রিক্স হচ্ছে এই পর্যন্তই। তো তোমরা বাসায় গিয়ে যে বাকিগুলো আছে মানে বইয়ের সব ম্যাথ ট্যাথ, মানে ইনভার্স বের করা, গুণ করা, সমাধান, হ্যান ত্যান, এসব হচ্ছে বই থেকে করে নিবে। আর মেইনলি হচ্ছে অ্যাডমিশনে আসার মতো এরকম ছিল, আর বইয়ের তো অবশ্যই আছে। আর একটা কথা বলে দেয় যে অনেক সময় পরীক্ষায়, যেমন আমাদের ভর্তি পরীক্ষাতেও একটু হার্ড আসছিল, মানে হচ্ছে একটু বড় ম্যাথ, মনে হয় যে এ স্কোয়ার, এ বি ইনভার্স, বাস প্লাস 6i, এরকম হ্যান ত্যান বের করতে বলে, বুঝছো? তো এই ম্যাথ গুলো আসলে বড় হয়ে যায়, তার জন্য তোমরা একটু ক্যালকুলেটারে এই যে স্কোয়ার গুলা করবা, তারপর ইনভার্স গুলা করে গুণ করবা, করে করে মানগুলা নিয়ে এসে যোগ বিয়োগ করে দিবা, তাহলে মানে অল্পতেই হয়ে যাবে। এটার জন্য জায়গা বেশি পাবা না, তো তাই বলে রাখলাম। নির্ণায়কের কিছু ম্যাথ দেখো। আচ্ছা, নির্ণায়কের এই ম্যাথ গুলা, আচ্ছা তোমরা বিন্যাস সমাস করনি তো, অনেক হচ্ছে এই ফর্মুলাটা জানো না। তো একটু বলে দেয় যে এনসিআর প্লাস হচ্ছে এনসিআর মাইনাস ওয়ান যদি হয়, তাহলে এন প্লাস ওয়ান সি আর লেখা যায়। মানে কি, মানে আমি হচ্ছে এন থেকে এন আর নিব, বা এন থেকে আর হচ্ছে এক কম বা বেশি নিব, এরকম যদি সমষ্টি হয় তাহলে হচ্ছে n+1 থেকে হাইস্ট যেটা ছিল সেটা নেওয়ার সমান হয়। ঠিক আছে? বিষয়টা হচ্ছে উপরে দুইটা সেম হবে, ঠিক আছে, আর নিচে এক ডিফারেন্স থাকবে। মানে এখানে আর এর পরিবর্তে আর+1 হলে এখানে আর হতে পারতো, বা আর+2 হলে এখানে আর+3 হতে পারতো। ঠিক আছে, আর উপরে দুইটা সেম হবে হইলে আমি হচ্ছে ডানে যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে n+1 মানে এক বেশি, আর নিচে যেটা হাইস্ট ছিল সেটা এখানে পিক করব, বুঝছো? এরকম ফর্মুলাটা মনে রাখবা। তো এই ফর্মুলাটা এই ম্যাথ করতে লাগবে, সেই জন্য লিখলাম। তো এটা একটু লিখে নাও। আর হচ্ছে দেখো এখানে বলছে যে হচ্ছে এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 0। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এই রো বরাবর 4 5 6, এই রো বরাবর 4 5 6 আছে। তার মানে আমি যদি এই রো আর এই রো যোগ করি তাহলে কিন্তু ফর্মুলাটা ওটার আওতায় ফেলানো যাচ্ছে। মানে এটা এরকম হচ্ছে 4c2। আচ্ছা, যখন ডিটারমিনেন্টের ম্যাথ গুলা করবা না তখন অবশ্যই সাইড নোটটা দিও। সাইড নোট না দিলে পরীক্ষায় মার্কস কাটবে। মানে এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে 2 নাম্বার রো চেঞ্জ করছি, আগের 1 আর 2 নাম্বার রো যোগ করে। যোগ করার অর্থ হচ্ছে আমি হচ্ছে ওই যে কমন পাইছি, মানে এই যে এই রো আর এই রো উপরের সারিতে যে 4 5 6 এটা কমন পাইছি। তাহলে যোগ করলে আমি হচ্ছে ওই ফর্মুলা ফেলায় এইখানে হচ্ছে এইটা লিখতে পারবো। মানে হচ্ছে এখন আমি লিখবো 4c2 5c3 6c4। তাহলে হচ্ছে 5c3 6c4 7c5। আচ্ছা, নিচে হচ্ছে 5cn n+1 10n+2।
আচ্ছা, এখন হচ্ছে নির্ণায়কের কতগুলা বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স। মনে পড়ে কিনা যে হচ্ছে যে কোনো দুইটা রো সমান হলে বা যে কোনো দুইটা কলাম যদি সমান হয় তাহলে সেটা জিরো হয়, বা যে কোনো একটা রো বা কলাম যদি জিরো হয় তাও জিরো হয়। ঠিক আছে, তো এগুলো তোমাদের বই আছে। তো এইখানে দেখো কি হচ্ছে ঘটনা। ঘটনা হচ্ছে এই রো আর এই রো যদি সমান করি, তাই না? আর করাটাই হচ্ছে এখানে বেশি লজিক্যাল, কারণ হচ্ছে এই রো আর এই রো এর যে উপরে 5 এটা মিলে যায়, এই রো হচ্ছে 6 মিলে যায়, আর এখানে 7 7 মিলে যায়। তাহলে আমি কি করব, যে হচ্ছে লিখবো যে হচ্ছে এটার হচ্ছে R2 হচ্ছে R3 সমান হলে 5C3 ইজ ইকুয়ালস টু হচ্ছে 5CN, অতএব n সমান হচ্ছে 3। বা এইটা নিলেও হবে, এটা নিলেও হবে, এখান থেকেও আসবে 3, এখান থেকেও আসবে 3, ইচ্ছা। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এটা কি তোমাদের বইয়েরই একটা ম্যাথ, বুঝছো? এখন এইভাবে দিলে তোমরা একটু ভয় পাবা। সেটা হচ্ছে আমরা যে কোনো ডিটারমিনেন্টকে, একটা নির্ণায়ককে একটা এক্সপ্রেশনে দাঁড় করাইতে পারি। ডিটারমিনেন্ট মানে হচ্ছে যে কোনো একটা এক্সপ্রেশন। মনে করো আমি যে কোনো কিছু, মনে করো একটা সংখ্যাও লিখবো, সেটাকে আমি ডিটারমিনেন্ট করতে পারবো ইচ্ছা। ঠিক আছে, মনে করো যে এটাকে আমি এরকম করলাম, হবে এটা সমান 2, মানে ইচ্ছা। তো আমি হচ্ছে এই যে এরকম একটা এক্সপ্রেশন আছে, এইটাকে আমি এনি হাউ যদি হচ্ছে একটা ডিটারমিনেন্ট করতে পারি, তারপর ডিটারমিনেন্টের যে রুলস গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে আমি হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি। আর নতুবা এটা করা টাফ হয়ে যাবে, তো অ্যালজেব্রা দিয়ে। তো এখন কি করব দেখো, যদি এরকম থাকে যে একটা একটা জিনিস আর দুইটা বিয়োগফলের গুণ, মানে দুইটা গুণফলের বিয়োগফলের সাথে গুণ অবস্থায় আছে, মানে হচ্ছে বিষয়টা তোমরা তো বুঝতে পারছো দেখতে কিরকম দেখায়। যেটা হচ্ছে এটা যদি এক্স হয়, তাহলে এখানে যে আর আর গুণটা হবে ওয়াই স্কোয়ারের সাথে জেড কিউব মাইনাস ওয়ান, এখানে হবে হচ্ছে জেড স্কোয়ারের সাথে ওয়াই কিউব মাইনাস ওয়ান, আর এইখানে যে ওয়াইটা থাকবে সেটার সাথে কোনটা গুণ হবে, এইটার সাথে এখানে যে এক্স কিউব মাইনাস ওয়ান, আর হচ্ছে এক্স স্কোয়ারের সাথে জেড কিউব মাইনাস ওয়ান, বাকি হচ্ছে জেডটা মিলে যাবে। ঠিক আছে, তাহলে এইটা প্রমাণ করতে বলতেছে ওইটা। বাকিটুকু তোমাদের বইয়ের ম্যাথ কিভাবে করে তো জানো, যেখানে হচ্ছে একই জাতীয় জিনিস বিয়োগ হয়েছে, তাহলে দুইটা আলাদা নির্ণায়ককে আমরা সেপারেট করতে পারবো। তাহলে এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়ান ওয়ান আর ওয়ান, তাই না? এরপর হচ্ছে এই ম্যাট্রিক্স থেকে এক্স ওয়াই জেড প্রতিটা রো অথবা প্রতিটা, মানে এখানে এখানে তো কলাম, প্রতিটা কলাম থেকে এক্স ওয়াই আর জেড কমন নেওয়া যায়, নিলে এক্স ওয়াই জেড, এখানে ওয়ান ওয়ান ওয়ান, আর হচ্ছে এক্স ওয়াই জেড। আচ্ছা, এখানে একটু মন দাও, সেটা হচ্ছে নির্ণয় করে আমরা যে কোনো দুইটা রো বা যে কোনো দুইটা কলাম যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে যদি সেটা বিজোড় সংখ্যক বার করা হয় তাহলে একটা মাইনাস চিহ্ন আসে, আর যদি সেটা জোড় সংখ্যক বার করা হয় চিহ্নটা আনচেঞ্জ থাকে। তো আমি এখানে যে এইটা যেটা পাইছি, এখানে এরকমই একটা জিনিস বসবে, মানে এরকমই একটা ডিটারমিনেন্ট আসবে, বাট আমি সেটাকে হচ্ছে এর মতো করে নিব। তো এখানে হচ্ছে প্রথমে ওয়ান আছে, ওয়ান ওয়ান ওয়ান, তাহলে 3 নাম্বার রোকে আমি একে নিয়ে যাব আর এককে 3-এ নিয়ে আসবো, তাহলে কি একবার ইন্টারচেঞ্জ হবে, বাট ওই রকম আসবে না। মানে এখানে হচ্ছে এক্স ওয়াই জেড আসবে, এখানে ওয়ান 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 আসবে। তো তার কারণে আমি এর পরের বার যদি এই এই দুটা আবার এই দুটা রো যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে আবার আগের মতো আসবে, মানে এই যে এরকম এরকম আসবে। তার মানে দুইবার ইন্টারচেঞ্জ করার ফলে চিহ্নটা আনচেঞ্জ থাকবে। তার মানে এইখানে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান। আচ্ছা, এরকম দাঁড়াবে, আর হচ্ছে ওয়ান 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 এক্স
আচ্ছা, এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমি হচ্ছে 1 নম্বর কলামকে 1 থেকে 2 বিয়োগ দিয়েছি, আর হচ্ছে 2 নম্বর কলামকে 2 থেকে 3। তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে ওয়াই মাইনাস জেড, 2 কলাম থেকে আমি যদি কমন নিয়ে নেই তাহলে দাঁড়াবে এক্স ওয়াই জেড -1। আচ্ছা, ক্রেমার্স অনুসারে দেখো এখানে একটা কি যে সবগুলা এক্স ওয়াই জেড বের করার দরকার নাই, তুমি একটা যে কাজ করলেও, যেহেতু বলছে যে অশূন্য সমাধান মানে কি এক্স ওয়াই জেড কোনোটাই 0 হবে না, ঠিক আছে। বাট হচ্ছে একটা ইয়ে থাকবে, ভ্যালু থাকবে, মানে এক্স ওয়াই জেড 0 বাদ দিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করো শুধুমাত্র এক্স ই নির্ণয় করবো। এক্স নির্ণয় করতে গেলে কি লাগে আমাদের? একটা হচ্ছে ডিএক্স, ডিএক্স বাই ডি লাগে। আচ্ছা, তাহলে কি এখানে হচ্ছে ডিএক্স ইজ হচ্ছে এক্স ইন্টু ডি লিখে নি। এখন দেখো যে বলতেছে যে হচ্ছে অশূন্য সমাধান মানে হচ্ছে এক্সটা শূন্য হওয়া যাবে না। আচ্ছা, এখন তুমি হচ্ছে ডিএক্স আর ডিটা একটু মেজার করো, দেখো হচ্ছে ডিএক্সটা আসবে হচ্ছে আচ্ছা, তাহলে ডিটা কি হবে? ডিটা হবে হচ্ছে 1 কে 1 -কে -1 1 -1 -1 -1। আচ্ছা, তাহলে দেখো ডিএক্স এর একটা পুরা কলাম 0, মানে ডিএক্স এর ভ্যালু হচ্ছে 0, আর ডিএক্স হচ্ছে 0, আর হচ্ছে বলছে যে অশূন্য সমাধান মানে এক্সট্রা এনি হাউ 0 হওয়া ইম্পসিবল। তার মানে হচ্ছে এই পাশে এটা যদি 0 হয়, এইটা 0 হওয়া ছাড়া কোনো উপায় নাই। তাহলে দেখো ডিটা আসলে কি আমার? ডিটা এটা না, তাহলে ডিটা হচ্ছে আমাদের 0। আচ্ছা, তাহলে এটা আমি হিসাব করে নিই, সেটা হচ্ছে আসবে 1 + 1 তাহলে বুঝতে পারছো তো, সবগুলা করার দরকার ছিল না, একটা নিয়ে করলেই হতো। কারণ হচ্ছে যে কোনো মূল মানে এক্স ওয়াই যেটার মধ্যে সবগুলাই হচ্ছে তোমার কি অশূন্য। তাহলে এক্সটা অশূন্য ধরলে ডি যেহেতু 0, তাহলে ডিএক্সটা 0 হতে হলে, ও না, ডিএক্সটা 0, তাহলে এই পাশে এটা 0 হইতে হলে ডি কে 0 হতে হবে। এক্সটা 0 হওয়া হচ্ছে না, তাহলে ডিটা 0 হলে আমরা হচ্ছে এটা নির্ণয় করলে আসবে এইরকম। তারপর সেখান থেকে কে এর মান বের হবে +-1। ত্রিকোণমিতির বেশ কিছু ম্যাথ আছে তোমাদের, বুঝছো, বইয়ে বড় বড় করা আছে ওই যে শেষ চ্যাপ্টারে। তো ওইগুলা তো যে নির্ণয় দিয়ে করা সম্ভব। তো একটা এক্সাম্পল দেখো,
তো এটা প্রুফ করতে দিছে, ঠিক আছে। এই ম্যাথটা বইয়ে ভালোই বড় করে করে দেওয়া আছে। তো যেটা বলছিলাম, যদি এরকম থাকে আহ কোনো একটা রাশির সাথে আরেকটা রাশির গুণফল এবং তার ভেতরে দুইটা গুণফলের বিয়োগফল থাকে, তাহলে সেটাকে নির্ণায়ক বোঝা যায়। তাহলে এখানে দেখো এই বি স্কোয়ারের সাথে ওয়ান গুণ আছে, সি স্কোয়ারের সাথে ওয়ান, সি স্কোয়ারের সাথে ওয়ান ওয়ান, এভাবে যদি গুণ নাও, তাহলে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমি যদি ফার্স্টলি এখানে একটা কট এ লিখি, এখানে যদি কট বি লিখি, এখানে যদি কট সি লিখি, দেখো কটের সাথে কি বি স্কোয়ার, এই পাশে একটা ওয়ান ধরতে পারি, এখানে সি স্কোয়ার নিলে ওয়ান নিতে পারি, তারপরে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে এখানে ওয়ান আর এখানে একটা এ স্কোয়ার, হইলে মিলে যায়। ঠিক আছে, বুঝতে পারছি। মানে এটা বুঝতে পারতেছো না, এই যে ও কট বি নিলে এই যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর কট সি নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো, আচ্ছা ত্রিকোণমিতির ফর্মুলা গুলো এই যে এইরকম, দেখো বইয়ে তোমরা দেখবা, মনে করো যে কট এটা বের করবো, কট এ বের করতে গেলে কজ এ বাই সাইন এ, কজ এর জায়গায় লিখতে পারবো হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড হচ্ছে টুয়াইস বি সি, আর এখানে লিখতে পারবো হচ্ছে সাইন এর জায়গায় এ ডিভাইডেড হচ্ছে টুয়াইস আর। মানে এখানে হচ্ছে ওই যে কজের ফর্মুলা যেটা আছে আর সাইনের ফর্মুলা, যে সাইনের ত্রিভুজের সাইন ফর্মুলা যেগুলো আছে না, যে এ ডিভাইডেড সাইন এ ইকুয়ালস টু বি ডিভাইডেড সাইন বি, হ্যান ত্যান ইকুয়ালস টু টুয়াইস আর, সেখান থেকে এটা আসে। তো এখানে হচ্ছে টুটা টুটা কাটা গেল, তাহলে হচ্ছে থাকে হচ্ছে আর ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এ বি সি। তাহলে এই যে কটের ভ্যালু যদি এটা আসে, বাদ বাকিগুলোও হ্যাঁ ওইভাবে লিখে নিও। তাহলে হচ্ছে আর ডিভাইড আর ইন্টু হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। কট বির পরিবর্তে লিখবো হচ্ছে আর ইন্টু হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা ডিভাইডেড হচ্ছে এ বি সি। আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ছিল, তাহলে হচ্ছে আর ডিভাইডেড এ বি সি কমন গেল। তারপরে যেটা থাকে দেখো, এখানে যদি নির্ণায়কের ক্ষেত্রে ওয়ান 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 পেয়ে যাও, তাহলে হচ্ছে কলাম কলাম বিয়োগ দিলে জিরো জিরো আসবে, তাহলে তোমার হচ্ছে আর একটা উপাদানের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে বাকি এই দুটা ক্রস গুণ করলে হয়ে যায়। তাহলে বিয়োগ করো, কমন নেওয়ার পর বিয়োগ করলে দেখো কি আসবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে হচ্ছে সি স্কোয়ারটা শুধু বিয়োগ যায়, বাকি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দুইটা আসে, মানে টু ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। মানে এখান থেকে এটা যদি বিয়োগ দাও তাহলে হচ্ছে এ স্কোয়ারটা বাদ যায়, বাকি থাকে হচ্ছে টু ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে হচ্ছে ও ভুল হচ্ছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল, আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর হচ্ছে এখানে আসবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, জিরো জিরো ওয়ান গেল। এখন হচ্ছে কমন নট বলো, আর ডিভাইডেড এ বি সি, আমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন নেই, আর এই পাশ থেকে যদি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন নিয়ে নেই, তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস টু ওয়ান জিরো, আর এখানে আসবে মাইনাস টু ওয়ান জিরো, আর এই পাশে হচ্ছে যা আছে তাই, ঠিক আছে। এখন দেখো এইটার উপর যদি করি, তাহলে এটা এটা একই জিনিস, জিরো, ঠিক আছে। তোমার এক্সপার্ট হয়ে গেলে না এত ধাপ মেনটেন করা লাগবে না, আরো দুই তিন লাইনে করতে পারবো, তখন মানে ইজি মনে হবে। এখন ফার্স্টলি তো অনেকে আছে ফর্মুলা গুলাই হয়তো আয়ত্ত করতে পারতেছো না, তাদের জন্য একটু হার্ড হতে পারে, কিন্তু বাট স্টিল এই অঙ্কটা যদি তুমি বইয়ের মতো করে করো একটু বড় হবে, বুঝছো। আচ্ছা এটা ওই রকমই করতেছে, বুঝছো।
দেখো এটা আরো 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 সহজে মিলে যায়। তাহলে এটাকে আগে এইভাবে এরকম করে নির্ণয় করে নিব। তারপরে একটু খেয়াল করো যে এর জায়গায় লিখবো টুয়াইস আর সাইন এ। টুয়াইস আর সাইন এ লিখলে এরকম দাঁড়ায়, আর বি এর পরিবর্তে লিখবো টুয়াইস আর সাইন বি এরকম। আর সি এর পরিবর্তে টুয়াইস আর সাইন সি লিখলে দেখো আমি এরপরে মানে ইয়েতে লিখবো হচ্ছে লাইনে লিখবো 4r², তারপর হচ্ছে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার সি। তাহলে দেখো দুইটা রো যদি সমান হয় তাহলে এমনিতে 0 হয়ে যায়। আচ্ছা শোনো, ত্রিকোণমিতি যেসব ম্যাথ বইয়ে আছে তোমরা সেগুলো অনেক ভালো করে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস যত করতে পারবো ত্রিকোণমিতির ম্যাথ গুলো তোমরা তত তাড়াতাড়ি মানে ইয়ে করতে পারবা, মানে এই জট গুলা খুলতে পারবা। এই ম্যাথ গুলোর মাঝে অনেকগুলা মানে লাইন আছে যেগুলো আসলে আগে থেকে যদি না করো তাহলে বিষয়টা মানে তোমাদের কাছে নতুন নতুন হার্ড লাগবে। যেমন হচ্ছে f θ/2 কে f θ টার্ন করতে হবে, মানে এখানে একটা ছোট উপগুণিতক থেকে বড় মানে গুণিতকে গেছে, মানে হাফ থেকে ওয়ানে। তাহলে এখানে দেখো মানে কতটুকু সিস্টেমেটিক্যালি আগাতে হয় সেটা একটু দেখো। জাস্ট হচ্ছে দেখো সাইন স্কোয়ার θ/2 প্লাস কজ স্কোয়ার θ/2 ইকুয়ালস টু হচ্ছে 1, আর হচ্ছে টুয়াইস সাইন θ/2 কস θ/2 ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা। এখন দেখো এটাকে এই দুইটা ইকুয়েশনকে দেখো, ফার্স্ট যোগ করবা, সেকেন্ড হচ্ছে বিয়োগ করবা। তো যোগ করলে এক পাশে আসবে হচ্ছে সাইন θ/2 প্লাস কস θ/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস সাইন থিটা। পরে যদি বিয়োগ করে দাও তাহলে আসবে হচ্ছে সাইন θ/2 মাইনাস কস θ/2 হোল স্কোয়ার, আসবে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এখন হচ্ছে হ্যাঁ তোমার দরকার হচ্ছে কি সাইন θ/2, সেটাকে আমি সাইন থিটায় ট্রান্সফর্ম করব। তাহলে এইটাকে হচ্ছে আর এটাকে লিখবো হচ্ছে তারপর দেখো এই দুটাকে যদি আমি যোগ করে নিই তাহলে আসবে হচ্ছে তারপর হচ্ছে সাইন θ/2 ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 1/2 রুট ওভার 1 প্লাস সাইন থিটা। তাহলে হচ্ছে এটা হচ্ছে এফ অফ θ/2, এফ অফ থিটা, এফ অফ থিটা। আচ্ছা এখন হচ্ছে এই প্রশ্নটার উত্তর দিয়ে দাও যে হচ্ছে আমি হচ্ছে কস 5θ-কে কস থিটার মাধ্যমে প্রকাশ করব, কস 5θ-কে কস থিটার মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে, এরকম কোশ্চেন যদি থাকে তোমরা তাহলে মনে হয় ভাঙাভাঙি করে করতে পারো, তাই না? মানে হচ্ছে 5θ-কে 3θ প্লাস 2θ করে, তারপর 3θ ফর্মুলা জানো, 2θ ফর্মুলা জানো, এইভাবে এক্সপ্যান্ড করতে পারবো। কিন্তু হচ্ছে এইটা যদি তোমার 5 এর পরিবর্তে 6, 7, 8 দিয়ে দেয় আরো উচ্চ গণিতক, তাহলে তোমাদের হচ্ছে এখানে একটা লটা শিখে রাখতে হবে, সেটা হচ্ছে ডি ময়ভার্স ল। ল বা থিওরেম বলতে পারো, এটা হচ্ছে থিওরেম একটা।
সেটা একটু দেখো। এটা মেইনলি জটিল সংখ্যায় কাজে লাগে, বাট এখানে এটা খুব ইম্পর্টেন্ট। cos থিটা প্লাস হচ্ছে i sin থিটা টু দি পাওয়ার n। তোমরা যখন জটিল সংখ্যা পড়বা তখন এটা প্রুফ করতে শিখবে, বুঝছো? আপাতত এটাকে ট্রান্সফর্ম করার কাজে কিভাবে ব্যবহার হয় সেটা শিখে রাখো। তাহলে দেখো, এইখানে হচ্ছে দেখো এই পাশে একটা হচ্ছে এন ঘাতের একটা রাশি আছে, আর এখানে হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের হচ্ছে এন থিটা গুণিতক আকারে আছে। তো আমার হচ্ছে যখন 5 থিটা দরকার, তখন আমি এনটাকে যদি 5 আকারে লিখি, তাহলে এক পাশে হচ্ছে আমার শুধু থিটার যুক্ত কস সাইন অনুপাতগুলো আছে। তাহলে সেটাকে আমি যদি বিস্তৃতি করে দিই, মানে তোমরা দ্বিপদী বিস্তৃতি যেভাবে করছো, এখানে যে দুইটা পদ আছে, সেভাবে বিস্তৃতি করে এক পাশে হচ্ছে আমরা জটিল বাস্তব পার্ট মানে সেপারেট করব, আর এই পাশে তো বাস্তব আর জটিল পার্ট সেপারেট আছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে cos 5 থিটাকে বাস্তব পার্টের সাথে মিলাই নিয়ে আমরা ওইটাকে মানে এক্সপ্রেশন দিব যে cos 5 থিটা ইজ ইকুয়ালস টু এত এত থিটা থিটা। দেখো কিভাবে করে। তাহলে হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার 5, ঠিক আছে? এটাকে এখন হচ্ছে বায়োনোমিয়াল এক্সপেনশন করলে হবে cos টু দি পাওয়ার 5 থিটা প্লাস 5c1 মানে হচ্ছে 5 cos টু দি পাওয়ার 4 থিটা i sin থিটা। তারপরে আসবে হচ্ছে 5c2 মানে 10 cos কিউব থিটা i স্কয়ার sin স্কয়ার থিটা। তারপরে আসবে হচ্ছে 5c3 মানে সেটাও 10 cos স্কয়ার থিটা i কিউব sin কিউব থিটা। তারপর হচ্ছে 5c4 মানে হচ্ছে 5 cos থিটা i sin i টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4 থিটা। লাস্টলি হচ্ছে i টু দি পাওয়ার 5 sin টু দি পাওয়ার 5 থিটা। তাহলে যে কথাটা বললাম দেখো, এখন এই পাশে যে এক্সপ্রেশনটা আছে সেটাকে দেখো আই স্কোয়ার এর পরিবর্তে হচ্ছে মাইনাস দিতে পারবো। আচ্ছা এটা কি তোলা হয়েছে? আচ্ছা তুলে নাও, আমি এই পাশে লিখে দিচ্ছি। আচ্ছা এরকম আছে। তাহলে হচ্ছে আই যুক্ত পদগুলাকে এক পাশে আর হচ্ছে রিয়াল পার্টটা এক পাশে, মানে দুইটা পোর্শন পৃথক করব। তাহলে হচ্ছে cos টু দি পাওয়ার 5 থিটা, আর হচ্ছে এখানে এইটা, তারপর হচ্ছে এখানে এইটা, আর হচ্ছে এইটা হচ্ছে একটা জটিল সংখ্যা, আর এই পাশে হচ্ছে আমাদের হচ্ছে আসবে হচ্ছে এই যে এইরকম একটা জটিল সংখ্যা, মানে হচ্ছে এন। যেহেতু আমি এন ঘাত নিছি, মানে এই পাশে আসবে হচ্ছে cos 5 থিটা প্লাস i sin 5 থিটা। বুঝতে পারছো? তাহলে এখানে হচ্ছে cos 5 থিটা দ্বারা হচ্ছে রিয়েল পার্টটা যদি সমীকৃত করি দেখো, তাহলে আসবে হচ্ছে cos 5 থিটা ইজ ইকুয়ালস টু এইটা। sin স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখবো। আর sin টু দি পাওয়ার 4 এর জায়গায় 1 মাইনাস cos স্কয়ার থিটা হোল স্কয়ার করবো। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটাই অ্যান্সার। এটাকে ভাঙায় আর একটু সুন্দর করে রেজাল্টটা বের করবে। পরীক্ষায় জাস্ট এইভাবে রাখলেও হবে, বুঝছো? তোমাদের যেহেতু শুধুমাত্র cos থিটাই বের করতে বলছে, ভাঙানোর পরে 2-3 লাইন বাড়ায় এক্সট্রা মার্কস পাওয়া যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বলতে চাচ্ছি যে তুমি যদি একটু এক্সপার্ট হও না, তোমার এত তো দরকার নাই। তুমি এখানে হচ্ছে শুধু বাস্তব পার্টের জন্য তো cos থিটাটা পাবা, তাহলে এই পাশে sin থিটা তো যাওয়ার দরকার নাই। তার মানে তুমি হচ্ছে বাস্তবগুলা খুঁজে বের করবা। জাস্ট এখান থেকে বাস্তবগুলা খুঁজে নিয়ে জাস্ট ইকুয়ালস টু cos 5 থিটা ইকুয়ালস টু তত।
দেখো এটা কিভাবে সলভ করতে হয়। এখানে কি দেখো cos থিটা আছে, তো তোমার এখানে cos n থিটা লাগছে, আবার এখানে হচ্ছে x টু দি পাওয়ার n আছে। তাহলে এইখান থেকে আসলে x টু দি পাওয়ার n এ টার্ন করা সম্ভব না। তোমাকে এখান থেকে আগে x এর ভ্যালুগুলা বের করতে হবে, ঠিক আছে? x এর ভ্যালুগুলা বের করার পরে তুমি তার উপরে n ঘাত নিবা, তারপরে তার 1/x নিয়ে তার উপরে n ঘাত নিবা, ঠিক আছে? তোমার টার্গেট হচ্ছে x বের করা, 1/x বের করা, তারপর n ঘাত নিয়ে যোগ দিবা। দেওয়ার পরে দেখবে যে তোমার হচ্ছে ডি মোইভার্স লটা মানে খাটতেছে, তখন তুমি হচ্ছে এইখানে প্রুফ করতে পারবা, ঠিক আছে? তাহলে হচ্ছে আগে এখানে জাস্ট হচ্ছে যা ইয়ে করে নিব, সরল করে নিব, মানে হচ্ছে একটা দ্বিঘাত রাশি বের করে নিব। তাহলে হচ্ছে টু, আচ্ছা, 2x cos থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে x স্কোয়ার প্লাস 1। তাহলে হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এক্সট্রা আসবে হচ্ছে, আচ্ছা এখানে একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে এই পর্যন্ত আসার পরে এখানে দেখো, এখানে 4টা কমন নিলে রুট করার পরে 2 আছে, উপরে নিচে 2টা উইথড্র হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে থাকে জাস্ট হচ্ছে cos থিটা প্লাস মাইনাস, ঠিক আছে? আর ভিতরে দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটাকে sin স্কয়ার থিটা বলা হয়, কিন্তু আছে উল্টোটা। তার মানে এখানে একটা মাইনাস কমন নিলে মাইনাস, মানে মাইনাসের উপরে রুট হয়, মানে হচ্ছে রুট ওভার -1, সেটার জন্য একটা আই নিব। আর sin স্কয়ার থিটার উপরে রুট হলে sin থিটা হয়ে যায়। একবারে করে দিলাম, মানে এই যে এরকম হচ্ছে। এই মাইনাসের জন্য একটা আই, আর এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটার পরিবর্তে sin স্কয়ার থিটার রুট হয়, sin থিটা হলো। আচ্ছা এখন দেখো যে হচ্ছে জটিল সংখ্যার ক্ষেত্রে যেটা হয়, এখানে হচ্ছে বাস্তব আর অবাস্তব পার্ট আছে। তো এটা যদি আমি একটা মূল যদি x ধরে নেই, ঠিক আছে? মূল তো দুইটা, তো দুইটার মধ্যে আমি একটা x ধরে নিব ইচ্ছা করে, তাহলে আর একটার 1/x যেটা, সেটা আসবে হচ্ছে cos থিটা মাইনাস i sin থিটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার x, আর এটা হচ্ছে 1/x। তাহলে যে কথাটা বললাম, এখন আমি এদের উপরে n ঘাত নিব, এদের উপরে n ঘাত নিলে আসবে হচ্ছে x টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু হচ্ছে cos n থিটা প্লাস i sin n থিটা। আর 1/x টু দি পাওয়ার n এর 1/x এর উপরে যদি n ঘাত নেই, আসবে cos n থিটা মাইনাস i sin n থিটা। আচ্ছা দুটো যদি যোগ করে দেয়, x টু দি পাওয়ার n প্লাস 1/x টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 cos n থিটা। তাহলে হচ্ছে ultimately cos n theta is equals to half of x to the power n divided 1 plus x to the power n। এটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন, বাট এই ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডি মোইভাস থিওরেমটা। এটা একটু মানে ইয়া করবা, আয়ত্তে আনবা। ওটা জাস্ট একটা ম্যাথ ছিল।
আচ্ছা, বিষয়টা হচ্ছে পর্যায় নির্ণয়টা এরকম করে হয়। মনে করো হচ্ছে সাইন স্কোয়ার 5θ প্লাস 3, এরকম যদি হয় তো আচ্ছা, সাইন থিটাটা আগে দেখো, সাইনের বিজোড় ঘাত। তো সাইনের বিজোড় ঘাত কত দূর পর পর ঘুরে আসে, সেটা হচ্ছে টোয়াইস পাই বার পর পর ঘুরে আসে। মানে হচ্ছে টোয়াইস পাই বার যদি একে ঘোরানো হয় সেই রেশিও মানে সেই সাইনের রেশিওটা সেম আসবে। তার মানে এখানে হচ্ছে থিটার জায়গায় যদি আমি টোয়াইস পাই বাই 5 লিখি, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে একটা টোয়াইস পাই পর পর সেম জিনিস আসবে। তো সেই থেকে আসলে এইটার যে পর্যায় সেটা টোয়াইস পাই ডিভাইডেড হচ্ছে কোএফিসিয়েন্টটা ভাগ দিতে হয়, ঠিক আছে। আর যখন স্কোয়ার হবে, স্কোয়ারের বেলায় কি হয়, 180 ঘোরার পর যদি মাইনাসও আসে স্কোয়ারের পর সেটা প্লাস হয়ে যায়। তার মানে হচ্ছে তার হচ্ছে সাইন বা কসেক বা কস বা সেক এদেরকে যদি আমি 180 বার ঘোরানো হয়, ঠিক আছে, তাহলে তারা আবার আগের অবস্থায় ফিরে আসে। সেই ভিত্তিতে হচ্ছে জাস্ট পাই বাই এটা হলেই হয়ে যায়। তাহলে এটা হচ্ছে এটা মৌলিক, আর এটা হচ্ছে এটা মৌলিক পর্যায়। আর ট্যান কট সবসময় হচ্ছে পাই বাই এ হচ্ছে। তো এখন বিষয়গুলো এটা তোমাদের বইয়ে আছে, কিন্তু মাঝে মাঝে পরীক্ষা এরকম থাকবে হচ্ছে একটু কমপ্লেক্স আকারে। মনে করো যে সাইন স্কোয়ার 5θ প্লাস 3 প্লাস মনে করো যে ট্যান সেক, মানে ইচ্ছা মতো দিতে পারে। তো সেই ক্ষেত্রে এইখানে হচ্ছে এইটার জন্য আগে আগে পর্যায়টা বের করবা। এটার জন্য আসবে হচ্ছে শুধুমাত্র পাই বাই 5, এটার জন্য আসবে হচ্ছে পাই বাই 2, আর এইটার জন্য আসবে হচ্ছে আচ্ছা বিজোড় ঘাতের জন্য টোয়াইস পাই বাই 5, ঠিক আছে। তো এখন এই তিনটার পর্যায় বের করার পরে জাস্ট হচ্ছে এদের লসাগু করতে হবে। মানে লসাগু বিষয়টা কি, সবার জন্য অ্যাপ্লিকেবল এমন একটা সংখ্যা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই তিনটা ভগ্নাংশের লসাগু বের করতে হবে। আচ্ছা, ভগ্নাংশের লসাগুটা অনেকে জানা নাই কিভাবে বের করতে হয়। সেটা হচ্ছে তোমাদের ফার্স্টলি হচ্ছে লবের লসাগু ডিভাইডেড হচ্ছে হরের লসাগু। তাহলে লবের লসাগু আসতেছে হচ্ছে টোয়াইস পাই, মানে দেখো সবগুলা থেকে পাই আসে প্লাস 2 আসে, মানে দূরে আসে। আর এখান থেকে আসবে জাস্ট হচ্ছে শুধু 1, মানে হচ্ছে টোয়াইস পাই। মানে তোমরা একটু দেখে রাখো, এইরকম বইয়ে মেবি নাই, বইয়ে নাই। ত্রিকোণমিতির এর বাইরে যেসব আছে মানে বই থেকে প্র্যাকটিস করার মতো ম্যাথ, বুঝছো, বিশেষ করে হচ্ছে তোমাদের শেষে যে ত্রিভুজের ধর্ম চ্যাপ্টারটা আছে ওইটার উপর হচ্ছে আরশিল আজিম ভাইয়ার 6টা ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিবা। ওইটা দেখলে ওই চ্যাপ্টারটা পূরণ হয়ে যাবে। এ ব্যতীত বাদ বাকি যেসব ম্যাথ সব বই আছে, বই থেকে প্র্যাকটিস করবা, মোর প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করতে পারলে ত্রিকোণমিতিতে পাকা হয়ে যাবে, বুঝছো। আর বাদ বাকি মানে যেসব বিষয়গুলো অতিরিক্ত দরকার ছিল সেটা দেওয়া হয়েছে। মানে তোমরা এখন হচ্ছে পরিপূর্ণ প্রিপারেশন নেওয়ার জন্য এখন প্রস্তুত বলা যাচ্ছে। মানে এখন তোমরা বইয়ের ম্যাথ গুলা করবা, কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথ গুলা করবা, আর এখানে ক্লাসে যেগুলো করানো হলো আজকে এগুলা দেখবা। দেখলে তোমাদের ফুলফিল একটা প্রিপারেশন হয়ে যাবে, তারপর তোমরা পরীক্ষা দিতে পারবে ভালো মতো, ঠিক আছে। এখন বইয়ের ম্যাথ গুলা তোমরা হচ্ছে এখন এইভাবে করানো সম্ভব না এখানে। ওগুলা তোমরা দেখবা যে একই টাইপের ম্যাথ গুলা কিভাবে, মানে ফর্মুলা গুলা সংযুক্ত করে ত্রিকোণমিতি, মানে কিভাবে কিভাবে ফর্মুলা গুলা ভাঙানো হচ্ছে এসব তোমরা দেখে নিও। আচ্ছা, তোমাদের একটা এক্সাম্পল দেই জাস্ট, সেটা হচ্ছে বইয়ে এরকম একটা ম্যাথ আছে, কিন্তু পরীক্ষায় কিরকম করে থাকতে পারে, ঠিক আছে। মনে করো কট বি প্লাস কট সি, বের করতে দিছে সেক বি প্লাস 4 ইজ টু হোয়াট। তাহলে দেখো এটা মনে করো যে একটা ত্রিভুজের ক্ষেত্রে এই কন্ডিশন ফেলাইছে। তো সেইটা দেখতে গেলে তোমরা তো এই ম্যাথটা করছো, প্রুভে আসে এরকম এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, বুঝছো। এখানে ফার্স্টলি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু হচ্ছে পাই। এই কন্ডিশন থেকে এটা প্রুফ করার বইয়ে এরকম একটা ম্যাথ আছে। তো
তো এরকম যখন আসলো তখন তোমাদের বুঝতে হবে যে এ বি সি তিনটাই 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপর এখানে সেটা বসাইলে একটা মান আসবে। তো পরীক্ষার কোশ্চেন গুলা ঘুরাই ফিরাই দিতে পারে। তোমাদের বুঝতে হবে যে বইয়ে যেসব ম্যাথ আছে সেগুলো আসলে তাৎপর্য কি, মানে কিভাবে কিভাবে কোশ্চেন আসতে পারে। সেম ম্যাথ বারবার করতে করতে মানে ভুলে যেও না যে কোশ্চেন গুলো একটু ঘুরাই ফিরে আসতে পারে। তো এইগুলা তোমরা মাথায় রাখবা। তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে সেক 120/4, মানে সেক 30।